মাতারম শুধু একটি গান নয়, এটি একটি জাতির আত্মার চিৎকার, একটি সভ্যতার শিকড়ের ডাক। যে গান একদিন কারাগারের অন্ধকারে বন্দীদের ঠোঁটে ফুটে উঠেছিল, ফাঁসির মঞ্চে শহীদদের শেষ উচ্চারণ হয়ে উঠেছিল। আর সেই গান নিয়েই রাজনীতি, সমাজ আর ধর্মের আঙিনায় চলছে বিতর্ক। এই গানের ইতিহাস, এর পেছনের সত্য আর এই সত্যকে ঘিরে যে লড়াই আজও চলছে, তা বুঝতে গেলে প্রয়োজন এমন একজন মানুষের, যিনি ইতিহাসকে শুধু পড়েননি, বরং তার সত্যতা খুঁজে বের করার ব্রত নিয়েছেন। আমাদের আজকের অতিথি স্বরূপ কুমার ধাবল স্যার। তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের বাংলা বিভাগের একজন শিক্ষক। কিন্তু তার পরিচয় শুধু শিক্ষকতার গণ্ডিতে আবদ্ধ নয়। তিনি এক নিষ্ঠাবান জাতীয়তাবাদী চিন্তাবিদ, যিনি বহু বছর ধরে ছাত্রছাত্রী এবং সমাজকে সত্য ও ঐতিহাসিক তথ্যের পথে চালিত করার কাজ করে এসেছেন। তার লেখনীতে উঠে এসেছে অভিশপ্ত মহাভারত এবং হিন্দুত্বের মতো গুরুত্বপূর্ণ রচনা, যেখানে তিনি ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় চেতনার গভীর প্রশ্নগুলিকে সামনে এনেছেন। বৈদিক দর্শনের মূল ভাবধারাকে আধুনিক সমাজের সামনে তুলে ধরায় তার কাজের মূল লক্ষ্য। আজ তারই সঙ্গে বসে আমরা ফিরে দেখব বন্দে মাতরমের সেই ইতিহাস, যা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে, যার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট আজও আমাদের ভাবায়, আমাদের প্রশ্ন করতে শেখায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলম, শস্য শ্যামলম মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলম, শস্য শ্যামলম মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রথমত ধন্যবাদ আমাদের এই প্ল্যাটফর্মে আপনার আসার জন্য। এই এক্সপিরিয়েন্স, আমাদের রেজোনেন্স এক্সপিরিয়েন্স প্ল্যাটফর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পডকাস্ট আজকে। আমাদের এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। আচ্ছা, নমস্কার। প্রথমেই আমি রেজোনেন্স কর্তৃপক্ষকে আমার শুভকামনা জানাই আমাকে আজকের এই সুযোগ দেওয়ার জন্য, এবং তার কর্ণধার শুভায়ু ব্যানার্জি এবং অন্যান্য সমস্ত কিছু কি না এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত যে সমস্ত কিছু কি না রয়েছে, তার যে বিশেষ কিছু হ্যান্ডস, তাদের প্রত্যেককেই আমার তরফ থেকে অভিনন্দন এবং সুস্বাগতম। তো আজ আমাদের যে টপিকটা আমরা ডিসকাস করতে চলেছি আমাদের এই পডকাস্টে, সেটা অত্যন্ত বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমান সামাজিক এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল টপিক। শুধু কন্ট্রোভার্সি বলবো না, এটা নিয়ে অনেক ভুল ভ্রান্তি আছে আমাদের মানুষের মধ্যে, সবার মধ্যে। এই যে ল্যাক অফ ইনফরমেশনের জন্যই হোক বা প্রপার ইনফরমেশনটা হয়তো কনভে করা যায়নি কোনো রকম ভাবে, যার জন্য অনেক রকম এটা নিয়ে রাজনৈতিক কার্যকলাপ চলছে, বর্তমানেও চলছে। সেটি হলো বন্দে মাতরম নিয়ে। বর্তমান পরিপ্রেক্ষিতে বন্দে মাতরম গানটির ভূমিকা এবং তার
পলিটিক্যাল কি ইনফ্লুয়েন্স, তার প্রেজেন্সের কি ইম্পর্টেন্স, সেই নিয়ে আজ আমাদের এই কনভারসেশন, যার জন্য স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো স্যার, প্রথমেই জানতে চাইবো, এই বন্দে মাতরম গানটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার সম্বন্ধে কিছু একটু যদি জেনে তাহলে খুব ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হয়। অবশ্যই একজন স্রষ্টাকে আগে জানা দরকার। সৃষ্টির যে বীজ, এই বীজ নিহিত থাকে স্রষ্টার জীবন দর্শনের মধ্যে। সুতরাং স্রষ্টা সম্পর্কে যদি এবং তার জীবন দর্শন সম্পর্কে আমাদের যদি একটা স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে তার লেখনীকে সঠিকভাবে মূল্যায়ন করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো প্রথমেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে দু চার কথা জেনে নেওয়া যাক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি 1838 খ্রিস্টাব্দে যে জুন মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন, 26শে জুন, আমাদের উত্তর 24 পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায়। বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, এবং ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। তো তার জীবন, যে পূর্ণাঙ্গ জীবন বিশ্লেষণ এখানে এত করা সম্ভব হবে না, কিন্তু তার যে সাহিত্যিক জীবন এবং তার যে আমাদের সমাজে অবদান, এটাকে নিয়ে পরে দু চার কথা আগে বলে নিই। যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সাহিত্য সম্রাট, অর্থাৎ বাংলা সাহিত্যের তিনি সম্রাট, এই অভিধায় অভিষিক্ত। সুতরাং এই অভিধাটাই বুঝিয়ে দিচ্ছে যে তিনি কোন উচ্চাঙ্গ পর্যায়ে অবস্থান করছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবল আমাদের বাংলা সাহিত্যের সম্রাট হিসাবেই পরিগণিত নন, তিনি বাংলার স্কট হিসাবেও তিনি অভিষিক্ত। বাংলার স্কট অর্থাৎ কি না, ওয়াল্টার স্কট যে বিখ্যাত কিছু সাহিত্যিক রয়েছেন আমাদের কি না বিশ্বে সমধিক পরিচিত, তো আমাদের বাংলা সাহিত্যে তাকে স্কট বলে কিনা চিহ্নিত করা হতো। অন্যদিকে আমরা দেখতে পাই তিনি হচ্ছেন আমাদের বাংলা সাহিত্যে প্রথম বাংলা উপন্যাসের রচয়িতা। আচ্ছা। এর আগে পর্যন্ত বাংলা উপন্যাস সঠিকভাবে বাংলা সাহিত্যে আসেননি, লেখার প্রচেষ্টা চলেছিল। যেমন আমাদের একজন বিদেশিনী আমাদের বাংলা সাহিত্যে উপন্যাস লেখার চেষ্টা চালিয়েছিলেন, হ্যানা ক্যাথারিন মুলেন্স। তার একটি গ্রন্থ আমরা পাই, ফুলমণি ও করুণার বিবরণ। কিন্তু উপন্যাসের যে সমস্ত বৈশিষ্ট্য, সেগুলোর নিরিখে সেটিকে উপন্যাস হিসেবে ঠিকভাবে পরিগণিত করা যায় না। এর পরবর্তীকালে আমরা প্যারীচাঁদ মিত্র, তিনি আলালের ঘরের দুলাল এটি রচনা করেছিলেন। এই আলালের ঘরের দুলাল 1858 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল, কিন্তু এটাও সঠিক উপন্যাসের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে ফুলফিল করতে পারল না। এর পরবর্তীকালে 1858 পরে আরো 7টা বছর আমাদেরকে অপেক্ষা করতে হলো। 1865-এ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে প্রথম বাংলা উপন্যাস পেলাম, সেটি হলো দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনী পর থেকে 1887 পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট 14টি উপন্যাস রচনা করেছিলেন। 1865-তে দুর্গেশ নন্দিনী, 1866-তে প্রকাশ পেল কপালকুণ্ডলা, তারপর একে একে আমরা তার কালজয়ী বিভিন্ন উপন্যাস পাই, এবং 1887-এ গিয়ে পরে সীতারাম দিয়ে পরে তা শেষ হলো। তো বঙ্কিমচন্দ্রের আমরা যে সমস্ত উপন্যাসগুলো আমাদের কাছে সমধিক পরিচিত, যেমন আনন্দমঠ, যার নাম এখন খুবই কিছু কি না প্রচলিত, প্রচারিত, চর্চিত, আলোচিত। সুতরাং আনন্দমঠ রয়েছে, রাজসিংহ রয়েছে, রজনী রয়েছে, আরো অনেক যে 14টি উপন্যাস আমরা পেয়ে থাকি। এই 14টি উপন্যাসের বাইরেও বঙ্কিমচন্দ্রের এই ঔপন্যাসিক যে দৃষ্টিকোণ, এটা থেকে সবচেয়ে বেশি আরো বেশ প্রভাবিত হয় বাংলা সাহিত্য, সেটা হচ্ছে প্রবন্ধ সাহিত্য। আচ্ছা। বাংলা প্রবন্ধ অনেকেই রচনা করেছেন, কিন্তু বঙ্কিমচন্দ্রের আজ পর্যন্ত তার ধারে কাছে কেউ ঘেঁষতে পারেননি। এই প্রবন্ধ সাহিত্যের মধ্যে আমরা যে বঙ্কিমচন্দ্রের মনন, বঙ্কিমচন্দ্রের যে জীবন দর্শন, তার যে ফিলোসফি, তার যে অসাধারণ জ্ঞান, তার যে পাণ্ডিত্য, তার যে দূরদৃষ্টি সম্পন্ন, তা এ সমস্ত কিছু নিহিত রয়েছে এই প্রবন্ধ সাহিত্যে। কমলাকান্তের দপ্তর, লোক রহস্য,
বিজ্ঞান রহস্য, মুচিরাম গুড়ের জীবনচরিত, এবং তার মধ্যে আমরা যে সমস্ত পাই যে সাম্য, হ্যাঁ, কৃষ্ণ চরিত, হ্যাঁ, বাংলার ইতিহাস, এরকম একাধিক প্রবন্ধ রয়েছে। এই প্রবন্ধগুলোই বঙ্কিমচন্দ্রের আজকে সবচেয়ে আমরা দেখতে পাই যে সমাজে গুরুত্বপূর্ণ উপন্যাস। তার মধ্যে একটা কিছু কি না, মূল কাহিনী থাকে, শাখা কাহিনী থাকে, উপকাহিনী থাকে, পড়ার জন্য আমাদের কাছে খুব মনোজ্ঞ এবং পড়ার জন্য আমরা খুব বেশ এতে আনন্দ পেয়ে থাকি। কিন্তু কিছু জানার যদি হয় এবং একটা মানুষের যে পাণ্ডিত্য কোন লেভেলে রয়েছে এটা প্রকাশ করে তার প্রবন্ধ সাহিত্য। এই প্রবন্ধের মধ্যেই আমরা বঙ্কিমচন্দ্রকে প্রকৃতভাবে জানতে পারি, চিনতে পারি। কিন্তু বঙ্কিমচন্দ্রের এই উপন্যাস এবং প্রবন্ধের আগেও তিনি আমাদের বাংলা সাহিত্যে প্রথম কিছু তার পদার্পণ ঘটছে কাব্য কবিতা দিয়ে। আচ্ছা। তিনি প্রথম যে কাব্যটি রচনা করেন তার নাম হচ্ছে ললিতা তথা মানস। এই ললিতা তথা মানস এই প্রথম কাব্যগ্রন্থ, এটাই তার শেষ কাব্যগ্রন্থ একমাত্র। হ্যাঁ, তিনি আর কোনো কাব্যগ্রন্থ রচনা করেননি। আচ্ছা। এটা প্রকাশ পেয়েছিল 1856 সালে। এই কাব্যগ্রন্থ লেখার পর বঙ্কিমচন্দ্রের আর সেই 19বিংশ শতাব্দীতে যে সমস্ত বর্ধিষ্ণু পরিবার ছিল তাদের মধ্যে একটা ট্রেন্ড ছিল যে ছেলেকে আমি সাহেব বানাবো, ছেলে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে এবং ইংরেজিতে তারা কথা বলবে, ইংরেজিতে কিছু কিনা তারা লেখালেখি করবে, এটা একটা ট্রেন্ড ছিল। আমরা দেখতে পাই রবীন্দ্রনাথকেও তার কিছু বাবা পাঠিয়েছিলেন, যদিও রবীন্দ্রনাথ অনেক পরবর্তীকালে এসেছিলেন। মধুসূদন তার কে না আগে, মধুসূদনকেও আমরা দেখতে পাই তিনিও গেছিলেন ইউরোপে, কিছু সেখানে গিয়ে পরে তিনি ব্যারিস্টারি পড়েছিলেন। এবং পরবর্তীকালে আমরা অরবিন্দ ঘোষকে দেখতে পাই এবং আরো অনেকে, যে ইংরেজি সেখানে গেছে কিনা তাদের কাছে বেশি প্রাধান্য পেয়েছিল। সেই সূত্রে বঙ্কিমচন্দ্র প্রথম তার যে রচনা তিনি ইংরেজিতেই রচনা করেছিলেন, কাব্য কবিতা বাদ দিয়ে। তার প্রথম রচনা হচ্ছে রাজমোহন সোয়াই। আচ্ছা। ইংরেজিতে এটি রাজমোহন সোয়াই। পরবর্তীকালে সজনীকান্ত দাস সেটাকে কিছু বাংলাতে অনুবাদ করেছিলেন। কিন্তু এর পরে তার জীবনের একটা পরিবর্তন এলো। হ্যাঁ, এটা কিছু প্রকাশ পেয়েছিল 1864 সালে। 1865-তে আমরা দেখতে, এবং ইন্ডিয়ান ফিল্ডে এটা প্রকাশ পেয়েছিল। আচ্ছা। এর পরবর্তী বছরেই আমরা দেখতে পেলাম তিনি বাংলাতে উপন্যাস নিয়ে এলেন, যেটি হচ্ছে দুর্গেশ নন্দিনী। এরপর এই তার যে উপন্যাসগুলিতে আমরা দেখতে পাই যে তিনি সেই সময়কালীন ইতিহাস চেতনাকে গভীরভাবে নিয়ে এসেছেন। তার রাজসিংহ, বা হচ্ছে আনন্দমঠ, বা তার মৃণালিনী, হ্যাঁ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, সমস্ত উপন্যাসগুলোতেই প্রায় কিছু অল্প বিস্তর কিছু কিনা সেই সময়কালীন ইতিহাসকে এবং তার পূর্ববর্তী যে ইতিহাস সেই ইতিহাসটা এসে গেছে। আচ্ছা। কেননা আমাদের বাঙালিদের মধ্যে কিছু ইতিহাসের একটা খুব অভাব ছিল। বঙ্কিমচন্দ্র কেননা যে সমস্ত ইসলামিক শাসনকালে আমাদের ভারতবর্ষে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণে আমাদের ইতিহাসকে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু ইতিহাসকে নয়, আমাদের যে সমস্ত ধর্মগ্রন্থ প্রাচীন আগম শাস্ত্র, নিগম শাস্ত্র, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র থেকে আরম্ভ করে কিছু এক বিশাল সংখ্যক গ্রন্থকে পুড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ, নষ্ট করে দেওয়া হয়। বঙ্কিমচন্দ্র দেখলেন যে বাঙালিকে তথা ভারতবাসীকে উজ্জীবিত করতে গেলে তার ইতিহাসকে আগে জানতে হবে। তাই তিনি কি তার প্রবন্ধের মধ্যে বললেন যে ইতিহাস লিখতে হবে। কে ইতিহাস লিখবে? তুমি লিখবে, আমি লিখবো, এ লিখবে, ও লিখবে, যদু লিখবে, মধু লিখবে। তারা প্রত্যেকে যে যতটুকু ইতিহাস জানে সেই ইতিহাসটুকুই তারা লিখুক। কেন বাঙালির ইতিহাস জানা দরকার। কারণ ইতিহাস না জানলে পরে আমরা আমাদের অতীত গৌরবকে জানতে পারবো না। আর অতীত গৌরবকে যদি জানতে না পারি তাহলে আমরা সংস্কৃতি পরায়ণ হতে পারবো না। আর সংস্কৃতি পরায়ণ যদি না হতে পারি তাহলে আমাদের মূল্যবোধ তৈরি হবে না। এই জন্য তিনি ইতিহাস চেতনার উপরে জোর দিয়েছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সমস্ত বৈদেশিকরা তারা আমাদের যে ভারতীয় সভ্যতাকে নিয়ে পড়ে বিভিন্ন রকম বিকৃত কিছু কি না, বা যে অপপ্রচার বা বিকৃত প্রচার, বা কিছু কি না কিছু যে সেটাকে আমাদের ভারতীয় সভ্যতার গৌরবোজ্জ্বল দিকগুলোকে ঢাকিয়ে রেখে পড়ে অন্য জিনিসকে কিছু নিয়ে আসার যে প্রবণতা, বঙ্কিমচন্দ্র তাদেরকে এক হাতে নিয়েছিলেন। হ্যাঁ, আমরা দেখতে পাই ম্যাক্স মুলার, ফার্গুসন, হ্যাঁ, পিবি কেন্ট, ওবের,
তারা আমাদের ভারতীয় সভ্যতাকে এক প্রকার নস্যাৎ করে ইউরোপীয় সভ্যতাকে কিনা তারা প্রাধান্য দিতে চেয়েছিলেন। দেখেছিলেন। কারণ আমাদের সভ্যতা হচ্ছে প্রায় 8,000 8,500 প্রাচীন। কখন আমরা মেহেরগড় সভ্যতা পাই? খ্রিস্টপূর্ব প্রায় কিছু কি না 6,000 7,000 বছর আগে। হরপ্পা সভ্যতাই আমাদের খ্রিস্টপূর্ব 3,000 3,500 বছর আগেকার। তাহলে এই যে প্রাচীন সভ্যতা, এটাকে যদি কোনোভাবে নস্যাৎ করে দেওয়া যায়, তাহলে ইউরোপীয়রা কি না প্রাচীনত্বের দাবিদার হয়ে যাবে। আর এই প্রাচীনত্বের দাবিদার অর্থাৎ সিনিয়র সবাই হতে চায়, সুপিরিয়র। হ্যাঁ, কে না সিনিয়র থাকতে চায়। আমরা স্কুল কলেজেও হ্যাঁ যে আমি সিনিয়র, হ্যাঁ ঠিক সে সভ্যতার দিক থেকেও ঠিক একই কথা, যে সিনিয়রিটি চাই আমার। এই জন্য আমাদের যে রামায়ণ মহাভারত তাদের রচনা কালকে খর্ব করলেন। আমাদের বেদান্তকে বা আর্যদের আগমনকে, হ্যাঁ আর্যদের আগমনকে ম্যাক্স মুলার দেখাচ্ছেন কি না খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। একটা খুব ভালোভাবে মাইনিউটলি একটু বিচার করে দেখো যে খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যরা ভারতবর্ষে আসছে কি না মধ্য এশিয়া থেকে, মেসোপটেমিয়া বা বিভিন্ন এই সমস্ত পার্শ্ববর্তী অঞ্চল থেকে, এবং তারাই লিখছেন যে খ্রিস্টপূর্ব 1500 অব্দে আমাদের ঋগ্বেদ রচিত হচ্ছে। আচ্ছা, তাহলে আর্যরা কি ভারতবর্ষে প্রবেশ করেই ঋগ্বেদ রচনা করে ফেললেন? হ্যাঁ, প্রথম একটা কিছু পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রচনার পূর্বে কয়েক হাজার বছর ধরে তো ঋগ্বেদ শ্রুতি শাস্ত্র হিসেবে প্রচলিত ছিল সমাজে। তাহলে এই শ্রুতি শাস্ত্র হিসেবে কি মধ্য এশিয়াতে সেটা প্রচলিত ছিল? প্রশ্ন ওঠে। তাহলে মধ্য এশিয়ায় যদি প্রচলিত ছিল, সেখানে যদি আমার অগ্নির পুজো হতো, আমার কি না বৃহস্পতির, আমার ইন্দ্রের কিছু কিনা পুজো হতো, তাহলে ওটাও আমার ভারতবর্ষ। তাহলে কি না ভারতবর্ষে আর্যরা প্রবেশ করেছিল, এই তথ্য কি করে সঠিক হয়? বঙ্কিমচন্দ্র দেখালেন। বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন যে তাদেরকে তারা কতখানি ভুল ব্যাখ্যা দিয়ে গেছেন। হ্যাঁ, এক জায়গায় জার্মানের বিখ্যাত সাহিত্যিক ওবের তিনি বলছেন যে আমাদের যে ইন্ডিকা গ্রন্থ, এই ইন্ডিকা গ্রন্থ রচনা করছেন মেগাস্থিনিস। মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থ রচনা করছেন। মেগাস্থিনিস এসেছিলেন কিছু কি না চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, খ্রিস্টপূর্ব প্রায় কিছু কি না আনুমানিক 318-17 এরকম সময়কালের। হ্যাঁ, তখন কিছু মৌর্য যুগ শুরু হচ্ছে, তারপরেই তিনি আসছেন। তাহলে এবার তিনি দেখাচ্ছেন যে ইন্ডিকা গ্রন্থে রচনার সমতে সেখানে রামায়ণ মহাভারতের কোনো উল্লেখ নেই। তাহলে খ্রিস্টপূর্ব 320 যদি ধরে নিই, তাহলে তার আগে রামায়ণ মহাভারতের আমাদের কোনো অস্তিত্ব ছিল না ইন্ডিকা অনুযায়ী। বঙ্কিমচন্দ্র প্রথম এর বিরুদ্ধে রিভোল্ট করলেন। আচ্ছা, বঙ্কিমচন্দ্র ওবের সাহেবকে কিছু কি না প্রশ্ন রাখলেন, আচ্ছা ওবের সাহেব, আপনি ইন্ডিকা গ্রন্থটা কোথায় কিছু পেয়েছেন? কোথা থেকে ইন্ডিকা গ্রন্থ আপনি পড়লেন? বিশ্বে ইন্ডিকা গ্রন্থটার পাওয়াই যায় না, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এই ইন্ডিকা পড়ে পড়ে বিভিন্ন বিশ্বের কিছু বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিরা বিভিন্ন অংশ কোট করেছিলেন। সেই কিছু কি না তাদের যে কোট করা অংশগুলোকে কিছু বা তাদের যে গ্রন্থে লিখিত অংশগুলো ইন্ডিকার থেকে, সেগুলোকে নিয়ে পরে পরবর্তীকালে ইন্ডিকা রচিত হয়। আচ্ছা, রিয়েল ইন্ডিকা নয় ওটা? না ছিল না, কোটেশন গুলো ওটা পাওয়াই যায় না। আচ্ছা, হ্যাঁ, প্রকৃত ইন্ডিকা পাওয়াই যায় না। আচ্ছা, এবার কি না এখানে এই ইন্ডিকা গ্রন্থে তারা যে সমস্ত জায়গাগুলো কিছু লিখেছিলেন, যে সমস্ত অংশ বিশেষগুলো তুলে ধরেছিলেন, সেই জায়গাতে রামায়ণ মহাভারতের কি তাদের প্রয়োজন ছিল না? সেই জায়গাটা কিছু কি না তাই তারা তুলেননি। তা বলে যে আমার ইন্ডিকা রচনার সমতে রামায়ণ মহাভারত ছিল না, এটা বলতে পারেননি। তিনি এই জন্য অবির সাহেবকে বললেন যে আমাদের দেশ থেকে বহু মানুষ জার্মানে গিয়েছিলেন, এবং জার্মান থেকে ফিরে এসে পরে তারা বিভিন্ন কিছু সেখানকার কিছু কি না কথা বা তাদের যে ভ্রমণ কাহিনী বা তাদের যে সেখানকার সম্পর্কে অভিজ্ঞতা, সেসব কিছু গ্রন্থে লিখলেন। কোথাও তো ওবের সাহেবের নাম নেই। তাহলে জার্মানে কি ওবের সাহেব ছিলেন না? হ্যাঁ, আচ্ছা,
বঙ্কিমচন্দ্র প্রথম কিছু কিনা দেখালেন। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রই প্রথম কিছু কিনা এই রামায়ণ মহাভারত বা আমাদের ইতিহাসকে নিয়ে পড়ে, বেদ বেদান্তকে নিয়ে পড়ে যে সমস্ত বিষয়গুলোকে তিনি তুলে ধরলেন, এবং তিনিই প্রথম ইতিহাস চেতনা আমাদের মধ্যে গড়ে তুললেন। তিনিই আমাদেরকে জাতীয়তাবাদ শেখালেন বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্রের আগে আমরা দেখতে পাই 1757-তে আমাদের যে যুদ্ধ হয়েছে, পলাশির যুদ্ধ হয়েছে, 1857-তে আমাদের সিপাহী বিদ্রোহ কিনা ঘটে গেছে। হ্যাঁ, কিন্তু জাতীয়তাবোধে সেইভাবে উদ্বুদ্ধ হতে সমগ্র ভারতবাসী পারেননি। তাই জাতীয়তা বোধের যে চেতনাটা, এটা প্রথম আমাদের শিরা উপশিরাতে প্রবেশ করিয়েছিলেন যে মানুষটি, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, এই জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এত সমালোচিত একটা হচ্ছে বিশেষ শ্রেণীর কাছে, কেন তিনি যে আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়ে দিলেন, তিনি যে আমাদের ইতিহাসকে তুলে ধরলেন, হ্যাঁ, তিনি যে আমাদের সংস্কৃতির কথা বললেন। হ্যাঁ, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার মূল বিষয়ই হলো যে তিনি আমাদের এক কথায় যে ভারতবর্ষকে শেখালেন, ভারতবর্ষের সংস্কৃতিকে নিয়ে এলেন, ভারতবর্ষের ইতিহাস চেতনাকে নিয়ে এলেন, আমাদের জাতীয়তা বোধকে জাগ্রত করলেন, এবং আমাদের মধ্যে যে নিজস্ব একটা সত্তা রয়েছে, হ্যাঁ, ভারতীয়দের, সেই সত্তাকে তিনি প্রথম কিছু কি না প্রাণস্পন্দিত করবার চেষ্টা করলেন। এই হচ্ছে বঙ্কিমচন্দ্রের সাহিত্যের প্রধান কিছু কি না যে গুণ। এবং বঙ্কিমচন্দ্র পড়লে পরে একমাত্র বোঝা যাবে একটা মানুষের জ্ঞান কোন জায়গাতে হতে পারে, তিনি কি অসাধারণ পণ্ডিত ছিলেন। হ্যাঁ, তাই তো সাহিত্য সম্রাট। হ্যাঁ, সম্রাট এই কারণেই তাকে বলা হয়। এবং তার যে ভাষা জ্ঞান, হ্যাঁ, তার যে দূরদৃষ্টি সম্পন্ন, এবং তিনি যে কতখানি কিছু কি না তার যে জীবন দর্শন কিছু তার রচনাগুলোতে তুলে ধরেছেন, এটা আমাদেরকে সত্যিই কিছু কি না মোহিত করে তোলে। বঙ্কিমচন্দ্র পড়লে পরে এক একটা পর্যায়ে আমরা এক এক রকম স্বাদ পাই। আমরা যদি স্কুল জীবনে বঙ্কিমচন্দ্র পড়ি, তার স্বাদ একরকম। আমরা যদি কলেজ জীবনে বা ইউনিভার্সিটি লাইফে কিছু বঙ্কিমচন্দ্র পড়ি, তার স্বাদ একরকম। আবার যদি পরিণত বয়সে বঙ্কিমচন্দ্র পড়ি, তার স্বাদ আরো গভীর গভীর। হ্যাঁ, এই হলো বঙ্কিমচন্দ্রের সাহিত্য সাধনা। মানে যে পড়ছেন তার সাথে সাথে পড়াটা ইভলভ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, কারণ আমাদের মানসিক একটা পরিবর্তন ঘটে এক একটা স্টেজে, এবং আমরা আরো বেশি ম্যাচিওর হই। এই জন্য কি না তাকে আমরা আরো বেশি উপলব্ধি করতে পারি। হ্যাঁ, এটা এখানেই বঙ্কিমচন্দ্রের কাছে কি না অসাধারণ। এত ভার্সেটাইল যে একজন লেখক, তার লেখাতে বন্দে মাতরমের মানে বন্দে মাতরম রোল প্লেটা এলো কি করে, এই আইডিয়াটা এলো কি করে, যে ওনার উৎস কি করে হলো এটার ওনার মাথাতে? এটা একটা ঘটনা আছে। আচ্ছা, এখনো পর্যন্ত এই উৎস এবং প্রেক্ষাপট সম্পর্কে কোনো কিছু বিদগ্ধ পণ্ডিত সেইভাবে বলে যাননি, কিন্তু এটা সমাজের আজকে জানা দরকার আছে। হ্যাঁ, বন্দে মাতরম এই কিছু বিষয়টাকে কেন্দ্র করে, বন্দে মাতরম কেবলমাত্র একটা শব্দবন্ধ নয়, বন্দে মাতরম হচ্ছে একটা তুর্যধ্বনি, বন্দে মাতরম হচ্ছে একটা সাধন মন্ত্র, বন্দে মাতরম হচ্ছে একটা মহামন্ত্র, এটা হচ্ছে একটা গাম্ভীর্য, এটা হচ্ছে একটা শৌর্য, এটা হচ্ছে স্বাভিমান, এটা হচ্ছে একটা অভিমান। হ্যাঁ, এটা হচ্ছে কিনা আমাদের মধ্যে একটা অনুপ্রেরণা জাগায়, একটা দৃঢ়তা নিয়ে আসে, একটা সাহসী কিছু রূপ গড়ে তোলে। তো এই বন্দে মাতরম, এই যে কনসেপ্টটা, এই যে ধারণাটা এলো কি করে? এটা বিদগ্ধ পণ্ডিতজনেরা বন্দে মাতরম নিয়ে অনেকেই অনেক গ্রন্থ রচনা করেছেন, কিন্তু এই বিষয়টার প্রতি তারা আলোকপাত সেইভাবে করেননি, কিন্তু আজকে এটা জানা দরকার সমাজে। এর পিছনে দুটো গান কাজ করেছিল খুব বেশি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট তার মানে এই নয় যে তার ম্যাজিস্ট্রেট হওয়ার ক্ষমতা ছিল না। আচ্ছা, একটাই কিছু কিনা আমাদের দোষ যে আমরা ইন্ডিয়ান, তাই ম্যাজিস্ট্রেটের পদটা পরাধীন ভারতবর্ষে আমাদের জন্য নয়, এই জন্য তিনি ডেপুটি। হ্যাঁ, তো ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে তিনি তখন আসেন, পোস্টিং তখন তার মালদহে। আচ্ছা,
এবার সালটা হচ্ছে 1874, এই কিছু খ্রিস্টাব্দ, আচ্ছা 1874 খ্রিস্টাব্দ, আর বাংলা হচ্ছে 1281 বঙ্গাব্দ। এবার 1281 বঙ্গাব্দে তিনি এলেন তার বাড়ি অর্থাৎ বসত ভিটা কাঁঠালপাড়ায়, নৈহাটির কাঁঠালপাড়াতে। কাঁঠালপাড়াতে তখন দুর্গাপূজা উপলক্ষে তিনি ছুটিতে এসেছেন। বাবা রায়বাহাদুর ছিলেন, হ্যাঁ, রায়বাহাদুর যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি তাদের যে পরিবারে দুর্গাপূজার প্রচলন করেছিলেন। আচ্ছা হ্যাঁ, এই দুর্গাপূজা উপলক্ষে ছুটিতে এসেছেন, বাকি সমস্ত ভাইয়েরা বা আত্মীয় স্বজন সবাই কিছু কিনা উপস্থিত। হ্যাঁ, 1281 বঙ্গাব্দে কার্তিক মাস, এই কার্তিক মাসের 3রা কার্তিক, 18ই অক্টোবর 1874 খ্রিস্টাব্দ। তাহলে 1874 খ্রিস্টাব্দ, 18ই অক্টোবর, বাংলা 1281 বঙ্গাব্দ, 3রা কার্তিক, আচ্ছা সপ্তমী ছিল। আচ্ছা ওই বছর সপ্তমী ছিল, আজ থেকে 151 বছর আগে। হ্যাঁ, তো সেই সপ্তমীতে তাদের বাড়িতে কীর্তন গানের আসর বসেছে, সন্ধেবেলায় কীর্তন গান হবে। এই কীর্তন গান গাইতে এসেছেন রেনেটি ঘরানার বলহরি দাস, বিখ্যাত একজন কীর্তন গায়ক। এই কীর্তন গায়ক সন্ধেবেলাতে কিছু কিনা তার আসরে একটি গান গেয়েছিলেন। হ্যাঁ, এসো এসো বধূ এসো, আধো আচরে বসো, নয়ন ভরিয়া তোমায় দেখি। বঙ্কিমচন্দ্র এই গান শ্রবণ করার পর সেই রাত্রিতে তিনি আর ঘুমোতে পারেননি। আচ্ছা এই গান তাকে এত প্রভাবিত করেছিল, এই বৈষ্ণব গান তার মনের মধ্যে একটা কিছু আলোড়ন তুলে দিয়েছিলেন। হ্যাঁ, এসো এসো বধূ এসো, আধো আচরে বসো, নয়ন ভরিয়া তোমায় দেখি। এই একটা গান যা তাকে ভাবিত করে তুলেছিল, এবং এই ভাবনা পরবর্তীকালে কিভাবে দেশপ্রেমে কনভার্ট হয়েছিল আমরা পরে আসছি সেই অংশে। আচ্ছা আরেকটা গান ছোটবেলা থেকেই তাকে খুব অনুপ্রাণিত করে তুলেছিল। তার ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় তিনি জানাচ্ছেন তার গ্রন্থে যে মাঘ মাস, দু ভাই শুয়ে রয়েছি, সেই সময় ভোর রাত্রিতে আমার কানের মধ্যে প্রবেশ করলো কেউ যেন গান গাইতে গাইতে যাচ্ছে রাস্তাতে। আমি আমার অগ্রজকে উঠালাম, অগ্রজ অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার অগ্রজ উঠার পর তিনি গিয়ে পরে জানালা খুলবেন। জানালা খোলার পর দেখবেন একজন বৈষ্ণব তিনি হাতে খঞ্জনি নিয়ে পরে বড় রাস্তা দিয়ে পরে গাইতে গাইতে মন্দিরের দিকে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন এই গান শ্রবণ করার পর দাদা গানটি গাইতে গাইতে এসে বিছানাতে শুয়ে পড়ল। হ্যাঁ, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ সৌরে। এই গান ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সময়ে গাইতেন। হ্যাঁ, কান্তকবি জয়দেবের রচিত এই গান। আচ্ছা তো এই গান পরবর্তীকালে আনন্দ মঠের সন্তান দলের কিছু কণ্ঠে তিনি বারে বারে নিয়ে এসেছেন। হ্যাঁ, এই গান তাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তুলেছিল ছোটবেলা থেকে।
পরবর্তীকালে ওই বৈষ্ণব গান তাকে আবার ভাবিত করে তুলল এই দেশপ্রেমে। এই দুটো গান হচ্ছে বন্দে মাতরমের উৎস। আচ্ছা, এই দুটো গান থেকেই তার মধ্যে জাতীয়তাবাদ বোধটা গড়ে ওঠে এবং তিনি এই দুটো গানকে দেশপ্রেমে পরবর্তীকালে না অনুপ্রাণিত করতে নিজেকে সাহায্য করেছিল এই দুটো গান থেকে। আচ্ছা, পরবর্তীকালে এই দুটো গানকে কেন্দ্র করেই প্রেক্ষাপট রচিত হয়েছিল। বন্দে মাতরমের একটা প্রেক্ষাপট এবার রচিত হয়। এই প্রেক্ষাপটটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীত গাইছি। হ্যাঁ, আমরা বন্দে মাতরম ধ্বনি দিয়ে পরে গেছি কিনা আমাদের জাতীয় চেতনাকে উদ্বুদ্ধ করছি। কিন্তু কোন এমন প্রেক্ষাপট ছিল যা এই সাহিত্য সম্রাটকে এই গান লিখতে করে বাধ্য করে তুললো? আমি একবার ইন্টারাপ্ট করছি মাঝে আপনাকে। যে দুটি গান আপনি উল্লেখ করলেন, আমি যেটুকু বুঝতে পারলাম সেই দুটি গানে কিন্তু ভক্তিগীত। তো সেই ভক্তিগীত মানে ভগবানের প্রতি ভক্তিগীত, আধ্যাত্ম থেকে দেশাত্মবোধটা কি করে এলো? ভক্তি থাকলেই তো হচ্ছে কি না আমরা মায়ের প্রতি প্রেম দেখাতে পারবো। হ্যাঁ, ঠিক। এটা হচ্ছে কি না অবশ্যই ভক্তিগীতি, এবং এই ভক্তিগীতি থেকেই আমাদের দেশমাতৃকার আরাধনা। হ্যাঁ, তো যখন তিনি প্রথম গানটা শুনেছিলেন, যে তার সপ্তমীর দিন যে গানটা শুনেছিলেন, এই গানটা তিনি বলছেন কোনোদিন ভুলিতে পারিব না, এইরকম একটা গান আরো রচনা করিব, মনে বড় সাধ রহিল। আচ্ছা, হ্যাঁ, তিনি নিজেই বলছেন যে গান কোনোদিন ভুলতে পারবো না, মনে বড় সাধ রইল, এরকম গান আরেকটা কিছু ভবিষ্যতে শুনতে পাই যেন। হ্যাঁ, তখন আমার পরিণত বয়স, তখন পরিণত বয়স, তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, তখন ছোটবেলায় শুনেছিলেন ওই, আর ছোটবেলায় তো কিছু তার মনের মধ্যে একটা জাতীয়তাবাদ কিছু গড়ে উঠেই ছিল। হ্যাঁ, এটা বন্দে মাতরম রচনার যে প্রেক্ষাপট, তাহলে দুটো প্রবন্ধ। আচ্ছা, কোন দুটো? হ্যাঁ, একটা হচ্ছে আমার দুর্গোৎসব। আচ্ছা, আর একটা হচ্ছে একটি গীত। আমার দুর্গোৎসব প্রকাশ পাচ্ছে 1281 বঙ্গাব্দের কার্তিক মাসে। এটা ছিল কার্তিক সংখ্যা। আচ্ছা, বঙ্গদর্শন পত্রিকা। আচ্ছা, একটা মানে প্রত্যেক মাসিক পত্রিকা বেরোতো বঙ্গদর্শন বলে। প্রত্যেক মাসে একটা করে কিছু সংখ্যা বেরোতো। আচ্ছা, তার মধ্যে সংখ্যা অনুযায়ী নাম, হ্যাঁ, কার্তিক সংখ্যা। আচ্ছা, কার্তিক সংখ্যাতে উনি পাবলিশ করলেন এটা দুর্গোৎসব। আমার দুর্গোৎসব। আচ্ছা, দুটো কি একসাথে বেরিয়েছিল? না, আচ্ছা, আমার দুর্গোৎসব কার্তিক মাসে বেরোচ্ছে। হ্যাঁ, এবার এই কার্তিক মাসের সংখ্যাটা এক কথায় বলা যেতে পারে বঙ্গদর্শন পত্রিকার পুজো সংখ্যা। হ্যাঁ, 1280 বঙ্গাব্দে ভাদ্র মাসে কমলাকান্তের দপ্তর প্রকাশ পেতে শুরু করে বঙ্গদর্শন পত্রিকা। আচ্ছা, মানে 1873 সাল। ওটা কি পাটে পাটে পাবলিশ হতো নাকি তখন? না, প্রত্যেক মাসে প্রকাশ পেত। না, ওনার বঙ্গদর্শন প্রথম প্রকাশ পাচ্ছে 1872-এ। আচ্ছা, এবার 1873-এ কমলাকান্তের দপ্তর, আচ্ছা, তার যে প্রবন্ধ গ্রন্থটার বিভিন্ন প্রবন্ধগুলো প্রকাশ পেতে শুরু করলো। আচ্ছা, এবার 1874 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে 12ই অক্টোবর প্রকাশ পেল আমার দুর্গোৎসব। আচ্ছা, বুঝে গেল? হ্যাঁ, 12ই অক্টোবর প্রকাশ পাচ্ছে আমার দুর্গোৎসব। 18ই অক্টোবর সপ্তমী। হ্যাঁ, আগেই বলেছি 18ই অক্টোবর 1874, 1281 বঙ্গাব্দ। হ্যাঁ, এই আমার দুর্গোৎসব, এই যে তার যে প্রবন্ধ, এই প্রবন্ধে তিনি দশভুজা মা দুর্গাকে তিনি কেবলমাত্র একজন দেবী হিসাবে দেখলেন না। আচ্ছা, এই প্রবন্ধে তিনি দেখালেন তিনি হচ্ছেন আমাদের বঙ্গ জননী তথা ভারত মাতা। আচ্ছা, তিনি বঙ্গ জননীর আরাধনা করলেন। এখানে কি না মা দুর্গা কনভার্ট হয়ে গেল দেশমাতৃকা। বোঝা যাচ্ছে, এবার ব্রিজটা বোঝা যাচ্ছে। এটা ভক্তিগীতি থেকে কি করে ভক্তিগীতি থেকে কিভাবে তিনি দেশাত্মবোধে এটাকে নিয়ে এলেন। প্রথম প্রকাশিত হলো ওই বঙ্গদর্শনে, বঙ্গদর্শন পত্রিকায়। আচ্ছা, হ্যাঁ,
এবার একটি গীত এই প্রবন্ধে আমরা ওই যে আগে যে গানটি বললাম, যেটা হচ্ছে সপ্তমীতে শুনেছিলেন, হ্যাঁ। বলো হরে কিছু কি না দাসের কণ্ঠে, হ্যাঁ 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 হ্যাঁ, যে এসো এসো বধূ এসো আধো আচরে বসো, এটা হচ্ছে বৈষ্ণব গীতি একটা। 18 অক্টোবর। এটা হচ্ছে না, এটা হচ্ছে কি না, এটা প্রকাশ পাচ্ছে কার্তিক অগ্রহায়ণ ফাল্গুন মাসে। আচ্ছা ফাল্গুন মাসে এটি প্রকাশ পাচ্ছে। এটা হচ্ছে 12তম প্রবন্ধ কমলাকান্তের দপ্তরের। আচ্ছা হ্যাঁ, 11তম হচ্ছে আমার দুর্গোৎসব। আচ্ছা। খুব কমপ্লিকেটেড এই জায়গাটা। হ্যাঁ। টাইম লাইনটা এখানে কিছু কি না, আমাদের অনেকগুলো জিনিস একসাথে কাজ করে যাচ্ছে। তাহলে কিরকম আরেকবার আমরা কিছু কি না হ্যাঁ, এটার রিভিউ করে দেখি কিরকম হচ্ছে। 1280 বঙ্গাব্দ, 1873 খ্রিস্টাব্দ। আচ্ছা 1280 বঙ্গাব্দের ভাদ্র মাস, এই ভাদ্র সংখ্যাতে বঙ্গদর্শনের প্রকাশ পাচ্ছে কমলাকান্তের দপ্তর। আচ্ছা প্রবন্ধটা হ্যাঁ শুরু হচ্ছে তখন। হ্যাঁ শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার এক বছর ধরে চলতে চলতে চলে এলো 1874 খ্রিস্টাব্দ, আচ্ছা 1281 বঙ্গাব্দ। হ্যাঁ 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 হ্যাঁ, এবার 12ই অক্টোবর সেই সমতে প্রকাশ পাচ্ছে এই 11তম প্রবন্ধ আমার দুর্গোৎসব। আচ্ছা ঠিক আছে। তার 6 দিন পরেই 18ই অক্টোবর হচ্ছে সপ্তমী। এই সপ্তমীতে তিনি শুনছেন সেই গান, সেই কীর্তন গান। হ্যাঁ এই কীর্তন গান এবার নিয়ে পরে তিনি একটি প্রবন্ধ লিখলেন, আচ্ছা যেটি তিনি প্রকাশ করলেন ফাল্গুন মাসে। হ্যাঁ 1281 বঙ্গাব্দের ফাল্গুন মাস। এবার এই ফাল্গুন মাসে তিনি এখানে দেখাচ্ছেন যে কৃষ্ণ প্রেমে রাধার যে ভাব তন্ময়তা, দেশবাসীর ভাব তন্ময়তা দেশমাতৃকার প্রতি। আচ্ছা পুরো প্রবন্ধটাতে তিনি এটাই দেখিয়ে গেছেন যে দেশবাসী কিভাবে ভাবতন্ময় হয়ে উঠল রাধার মতো। রাধা যেমন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তিনি কি না প্রেম নিবেদন করেছিলেন, তাকে ভক্তি করেছিলেন, তাকে আরাধনা করেছিলেন। এই আরাধনা দেশমাতৃকার হলো এই প্রবন্ধে। বোঝা গেল। এই প্রেক্ষাপট রচিত হয়ে গেল। এবারে 18ই অক্টোবর 1874 খ্রিস্টাব্দের পরবর্তী কালে 1875 ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক সমতে, কোনো এক পুণ্য লগ্নে, কোনো এক পুণ্যতিথিতে আমাদের এই মহামন্ত্রধ্বনি এবং মহামন্ত্র সঙ্গীত বন্দে মাতরম তিনি রচনা করেছিলেন। কিন্তু সঠিক কোন ডেটে তিনি রচনা করেছিলেন সেটা আজ পর্যন্ত পাওয়া যায়নি। আচ্ছা হ্যাঁ, কিন্তু এই সময়কালটাতে রচিত হয়। হ্যাঁ, তাই 1875টা পরবর্তীকালে আমরা আসবো যখন অরবিন্দে, তখন দেখতে পাবো তার মত অনুযায়ী আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট, হ্যাঁ, তিনি এই 1875কে ধরে পরেই আজকে 150 বছর পূর্তি হিসাবে উদযাপন করা হচ্ছে বন্দে মাতরম। আচ্ছা এই হলো উৎস এবং প্রেক্ষাপট বন্দে মাতরমের। আচ্ছা, বর্তমানে আমরা যখন বন্দে মাতরমের গানটা শুনি, আমরা অনেক রকম সুরে এটা শুনি। তো এটার পেছনে কি রহস্য যে একটা কোনো স্পেসিফিক সুর এটার মধ্যে দেয়া নেই বা অত রকম ভাবে সুরারোপ করা হয়েছে? এটা আসলে কি না, বন্দে মাতরমের যে সুরারোপ প্রথম দিকের, এই প্রথম দিকের সুরারোপ অনেকেই করেছিলেন। হ্যাঁ, প্রথম এটার সুরারোপ করার জন্য আহ্বান জানানো হয়েছিল প্রিয়নাথ কথক, যার নাম আমরা প্রায় অধিকাংশ মানুষই জানি না। না, প্রিয়নাথ কথককে প্রথম এই সুযোগ দেওয়া হয়েছিল যে বন্দে মাতরম সঙ্গীতের সুরারোপ করার জন্য। আচ্ছা, কিন্তু ঘটনা ঘটল কি, তিনি সুরারোপ করতে পারলেন না। আচ্ছা, প্রিয়নাথ কথককে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই বলেছিলেন?
কোন কিভাবে তাকে কিছু কি না আহ্বান জানানো হয়েছিল তার ইতিহাস পাওয়া যায়নি ঠিক মতো, আচ্ছা। যে কার দ্বারা কিছু কি না তিনি আহুত হয়ে পড়ে এসেছিলেন, বঙ্কিমচন্দ্র নিজে বা কিছু অন্য কেউ তাকে কিছু কি না, কেননা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু পরিচিতির মহল বিশাল, হ্যাঁ, সেই সূত্রে কিছু কি না হতে পারে তার কোনো শহীদও কিছু কি না তার কিছু কথা বলেন, সেই অনুযায়ী তাকে কিছু আহ্বান জানানো হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, হতে পারে। কিন্তু প্রিয়নাথ কথক এটাতে কিছু কি না সুর বসাতে পারলেন না। আচ্ছা। কেননা গানটাতে আমরা দেখতে পাই যে একটু কিছু কি না কঠিন, সেদিক থেকে কিছু কি না আমাদের যে উচ্চারণের ক্ষেত্রে বা সুরারোপ করার ক্ষেত্রেও একটু কঠিন এটা। পরবর্তীকালে দীনবন্ধু মিত্রের ছেলে ললিতচন্দ্র মিত্র, দীনবন্ধু মিত্র মানে আমাদের নীলদর্পণের রচয়িতা, হ্যাঁ, 1860 1860 সালে গেছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ প্রকাশ পাচ্ছে, হ্যাঁ, 1860, তাহলে 1874-75 গেছে কি না ওই কালখণ্ডে বন্দে মাতরম রচিত তৈরি হয়েছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে সময়কালটা কিরকম। এবার এই সমতে তার তথ্য অনুযায়ী যে ভাটপাড়ার যদু ভট্টকে আমন্ত্রণ জানানো হয়। আচ্ছা। যদু ভট্ট হচ্ছেন বাঁকুড়া বিষ্ণুপুর ঘরানার একজন বিখ্যাত ধ্রুপদী গায়ক, হ্যাঁ, যদুনাথ ভট্টাচার্য, তিনি যদু ভট্ট নামেই সমধিক পরিচিত। হ্যাঁ, বিষ্ণুপুর যে বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডে বাঁকুড়ার যে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, সেখানে কিছু গেলে পরে তার একটু এগিয়ে গেলে পরে দেখতে পাওয়া যাবে তার নামে কিছু বিশাল একটা কিছু কি না অডিটোরিয়াম আছে, যদু ভট্ট। তো এই যদু ভট্টকে কিছু সুরারোপের জন্য ডাকা হলো, তিনি প্রথম এর সুর দিলেন। আচ্ছা। কিন্তু কোন তালে, হ্যাঁ, কোন রাগে তিনি এর সুরারোপ করেছিলেন এটা জানা যায়নি। আচ্ছা। কেননা তার সুর রেকর্ড করে রাখা হয়। আচ্ছা, ইতিহাসে যেখানে উল্লেখ আছে যদু ভট্টের অবদান, এটা কোন বছরে, মানে কোন সময়টাতে হয়েছে? এই সময়টা হচ্ছে কি না 1875 পর। আচ্ছা। কেন 1876 আরেকজন সুরারোপ করছেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর আসছে। হ্যাঁ, তাহলে কি না তার আগে হতো গোপালচন্দ্র ধর, হুগলি, হ্যাঁ, তিনি 1876 খ্রিস্টাব্দে বন্দে মাতরমের সুর বসিয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, তার আগে কিছু যদুনাথ ভট্টাচার্য সম্পর্কে আর দু একটা কথা জানা দরকার, তাহলে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। যদুনাথ ভট্টাচার্য বঙ্কিমচন্দ্রের সঙ্গীত গুরু ছিলেন। আচ্ছা, ওনার গুরু। আচ্ছা। হ্যাঁ, রাজ্যেশ্বর মিত্র তিনি বলছেন মাসিক 50 টাকা বেতনে বঙ্কিমচন্দ্র তার কাছে সঙ্গীত চর্চা করতেন। আচ্ছা। আবার এই যদুনাথ ভট্টাচার্যকে আমরা দেখতে পাই তিনি ঠাকুর বাড়ির বালকদের তিনি গান শেখানোর জন্য নিযুক্ত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কাছে গান শিখেছিলেন। আচ্ছা। যদুনাথ ভট্টাচার্যের কাছে। হ্যাঁ, তো যদুনাথ ভট্টাচার্য কোন মার্গের গায়ক ছিলেন সহজেই অনুমান করা যাচ্ছে। যদু ভট্ট একদিকে তাহলে বঙ্কিমচন্দ্রের সঙ্গীত গুরু ছিলেন, অন্যদিকে তিনি রবীন্দ্রনাথেরও সঙ্গীত গুরু ছিলেন। তো এই যদু ভট্ট প্রথম সুরারোপ করলেন। হ্যাঁ, এর পরবর্তীকালে আমরা হুগলির একজন বিখ্যাত মানুষ গোপালচন্দ্র ধর 1876 খ্রিস্টাব্দে তাকে এতে সুরারোপ করতে দেখতে পেলাম। আচ্ছা। এর পরবর্তীকালে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় তিনি আবার এই বন্দে মাতরমে সুরারোপ করেছিলেন। আচ্ছা। তাহলে এইভাবে প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকবার সুরারোপ হলো। এবার 1882 খ্রিস্টাব্দে, 1882 খ্রিস্টাব্দ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কেননা এই সমতে আনন্দমঠ পুস্তক আকারে প্রকাশ পাচ্ছে। 1882
এই 1882 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য সাবিত্রী যে লাইব্রেরি, হ্যাঁ, এই সাবিত্রী লাইব্রেরির যে তৃতীয় বার্ষিক অধিবেশন ছিল, এই অধিবেশনে এখানে বন্দে মাতরম গাওয়া হলো প্রথম প্রকাশ্যে। আচ্ছা, হ্যাঁ, কে গাইলেন এটা? এটা ঠিক কিছু কি না, কে কিছু সুর দিয়েছিলেন এটা সম্পর্কে তথ্য পাওয়া যায় না, তবে পঞ্চম অধিবেশনে 1884 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ গিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, ওটা কি ওই ইয়ের সুরেই গিয়েছিলেন? না, উনি কিছু কি না যে দেশ রাগ কাওয়ালি কিছু কি না তালে। আচ্ছা, হ্যাঁ, এটাতে কিছু কি রবীন্দ্রনাথ গিয়েছিলেন। এবার কি হলো না, এই 1884 পর্যন্ত আমরা 1884-তে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে সুর দিতে। এবার এর মধ্যেখানে 1883 খ্রিস্টাব্দে এটা ন্যাশনাল থিয়েটারে দেবকণ্ঠ বাগচি সুর দিয়েছিলেন। আচ্ছা, 1872 খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার স্থাপিত হচ্ছে। 1883 খ্রিস্টাব্দে কেদারনাথ চৌধুরী তিনি আনন্দমঠকে নাট্যরূপ প্রদান করছেন। আচ্ছা, 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ প্রকাশ পেয়ে গেল, জনজীবনে এমন একটা প্রভাব বিস্তার করলো যে এটা ন্যাশনাল থিয়েটার কর্তৃপক্ষ দেখলেন এটাকে নিয়ে পরে কিছু কিনা নাটক তৈরি করতে হবে। এই জন্য কেদারনাথ চৌধুরী তিনি এটাকে নাট্যরূপ প্রদান করলেন, এবং এই নাটকে যিনি সুর দিলেন বন্দে মাতরম এবং বাকি যে সঙ্গীতগুলো ছিল সেটা হচ্ছে দেবকণ্ঠ বাগচি। আচ্ছা, দেবকণ্ঠ বাগচি তার সুরের রূপ গ্রন্থে লিখছেন যে আমি হচ্ছে সেই ভাগ্যবান ব্যক্তি যিনি এই কিছু কিনা ভাবোচ্ছ্বাসে প্রথম সুর দিয়েছিলাম। আচ্ছা, দেবকণ্ঠ বাগচি তিনি বলছেন এটা 1883 তাহলে। হ্যাঁ, এবার 1882-তে সাবিত্রী লাইব্রেরি, 1884-তে রবীন্দ্রনাথের কণ্ঠে পঞ্চম সাবিত্রী লাইব্রেরি যে পঞ্চম অধিবেশন। এবার 1890 খ্রিস্টাব্দে এটা কংগ্রেসের অধিবেশনে কিছু গাওয়া হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, 1890 প্রথম কংগ্রেসের অধিবেশনে গাওয়া হচ্ছে। আচ্ছা, এবার উদ্বোধনী সঙ্গীত হিসাবে 1896 রবীন্দ্রনাথের কণ্ঠে কংগ্রেসের অধিবেশনে গাওয়া হচ্ছে। আচ্ছা, মধ্যখানে 1885 খ্রিস্টাব্দে এটার আরেকটা সুরারূপ হয়ে গেছে। আচ্ছা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের পরিবার থেকে জ্ঞানদানন্দিনী দেবী তখন বালক পত্রিকার সম্পাদক ছিলেন। আচ্ছা, তার সম্পাদনায় যখন বালক পত্রিকা প্রকাশ পাচ্ছে তখন গান অভ্যাস বলে একটা পর্যায় ছিল, সেই পর্যায়ে সুখদাং বরদাং মাতরম পর্যন্ত এটার স্বরলিপি প্রকাশ পেয়েছিল। আচ্ছা, এই স্বরলিপি রবীন্দ্রনাথেরই রচিত বলে অনুমান করা হয়, কিন্তু সেই পত্রিকাতে কে এই স্বরলিপি রচনা করেছেন তার নাম দেওয়া ছিল না। এইভাবে সুরারোপ প্রাথমিক পর্যায়ে হতে থাকে। পরবর্তীকালে আমরা দেখতে পাই অনেক রকম এর সুর আরোপ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, বন্দে মাতরমের উপরে। হ্যাঁ, আমরা এখন তো খুললে বিভিন্ন সুরে বন্দে মাতরম দেখতে পেয়ে থাকি। হ্যাঁ, এই বন্দে মাতরমের আরেকটা দিক হচ্ছে রচনাকাল। হ্যাঁ, রচনাকাল সম্পর্কে অনেক ধোঁয়াশা রয়েছে। একটা সুরারোপ তো হলোই, এবার হচ্ছে রচনাকাল। আচ্ছা, রচনাকালটা সম্পর্কে কিছু কিনা বিভিন্ন জনের বিভিন্ন রকম কিছু মতবাদ রয়েছে যে রচনা কালটা কখন, যে 1874 না 1875, ঠিক কোন সময়টা। এটা উনি বললেন 74-এর অক্টোবর থেকে 75-এর ফেব্রুয়ারির মধ্যে। হ্যাঁ, এটা নিয়ে পরে খুব ধোঁয়াশাচ্ছন্ন কিছু কিনা অনেক বিভিন্ন পণ্ডিত ব্যক্তির বিভিন্ন রকম মত রয়েছে, কিন্তু তথ্য বলছে কিরকম যে ওই সময়কালটাই হবে। কিরকম তিনি
যখন এলেন দুর্গাপূজাতে, হুম। তখন রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন বঙ্গদর্শন পত্রিকার কার্যাধ্যক্ষ। আচ্ছা। বঙ্গদর্শন পত্রিকায় সেই সময়তে কি না তিনি একটা পেজ ম্যাটারের অভাবে ফাঁকা ছিল। আচ্ছা। বঙ্কিমচন্দ্রকে এসে পরে তিনি জানিয়েছিলেন যে ম্যাটার দরকার, হুম। তাছাড়া পত্রিকাটা সম্পন্ন করে যাচ্ছে না। ম্যাডাম মানে কন্টেন্ট কি যেটা হ্যাঁ, post করা হবে? কিছু কি না এটা post তথ্য করা। দরকার, একটা হ্যাঁ। কিছু কি না কিছু সাবজেক্ট দরকার, কিছু কি না যেটাতে ওই পাতাটার জন্য ছাপা হবে। সেটা কিছু ছাপা হবে, হ্যাঁ। তাহলে পুরো পাতা কিছু পুরোটা কমপ্লিট হবে। হুম। তখন তিনি বঙ্কিমচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়ে পরে যখন যান, তখন বঙ্কিমচন্দ্রের কিছু কিনা টেবিলে একটি কাগজ পড়েছিল। আচ্ছা। এই কাগজটা দেখে পরে তিনি বলেন, এটাই দেন না। হ্যাঁ, আচ্ছা। বঙ্কিমচন্দ্র তাড়াতাড়ি ওটাকে নিয়ে পরে দেরাজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলেন। বলছে না, এটা 74 হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। যে এটা এখন দেওয়া যাবে না। আচ্ছা। হ্যাঁ, আজ তুমি এর কিছু কি না মূল্য বুঝতে পারবে না। আজ থেকে 20-30 বছর পর আমি হয়তো জীবিত থাকবো না, তুমি থাকিলেও থাকিতে পারো, সেদিন তুমি বুঝবে যে এর গুরুত্ব কতখানি। হুম। রেখে দিয়েছিলেন, দেননি। আচ্ছা। এবার এটা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় জানাচ্ছেন, তার ভাই। হুম। হ্যাঁ, এবং ললিতচন্দ্র মিত্র তিনিও জানাচ্ছেন এই তথ্যের কথা। আচ্ছা। হ্যাঁ, এবার ঘটনা ঘটলো কি, অগ্রহায়ণ মাসে তাদের বাড়িতে কিনা তার যে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় মেজদাদা, হুম। তার ছেলের বিয়ে ছিল। বিয়ে হচ্ছে সালকিয়ার, হুগলির সালকিয়ার এক জমিদার বাড়িতে। অগ্রহায়ণ মাসে তিনি বঙ্কিমচন্দ্র এবং তার 4 ভাই আবার কিছু বাড়িতে এলেন। আচ্ছা। সেই সময়কালীন তারা যখন সবাই অবস্থান করছেন, তখন এই যে ম্যাটারের কথা তখনও পাওয়া যায় অগ্রহায়ণ মাসে। আচ্ছা। অ্যাকচুয়ালি অগ্রহায়ণ মাসেই এটা প্রকাশ পাবে, তার জন্যই হ্যাঁ এই ম্যাটারটা দরকার। আর তখনও পাওয়া হয়নি। আমি এই জন্য আগে একটা কথা বলেছি যে কার্তিক মাস, ফাল্গুন মাস। হ্যাঁ। কার্তিক মাসে প্রকাশ পেল আমার দুর্গোৎসব, হ্যাঁ। ফাল্গুন মাসে প্রকাশ পেল একটি গীত, হ্যাঁ। মধ্যখানে অগ্রহায়ণটা ফাঁকা। হুম। কার্তিক, অগ্রহায়ণ, ফাল্গুন, হ্যাঁ। এই অগ্রহায়ণ মাসে ম্যাটারের অভাবে তখন আলাদা একটা বিষয়কে সেখানে ছাপতে হয়েছিল। আচ্ছা। সেটা হচ্ছে ঈশানচন্দ্র বসুর চিত্ত বিনোদন কাব্যের সমালোচনা। আচ্ছা। চিত্ত বিনোদন কাব্যের সমালোচনাটা ওই অগ্রহায়ণ মাসে ওই পাতাতে প্রকাশ পেয়েছিল। এটার লাইন হচ্ছে 29টা। চিত্ত বিনোদন কাব্যের হুম। বন্দে মাতরমের অরিজিনালি লাইন হচ্ছে 28টা। আচ্ছা। এই কিছু কিনা জায়গাটা এই জন্য বন্দে মাতরমের জন্য সঠিক ছিল, কিন্তু বঙ্কিমচন্দ্র দেননি। হ্যাঁ। আচ্ছা, ওই মোড়ে কাগজ রাখলেন, সেটা বন্দে মাতরমে ছিল। ওটাই বন্দে মাতরম। আচ্ছা। এটাই তিনি বললেন আজ থেকে 20-30 বছর পর, তাহলে 1874, 20 বছর যদি ধরে নিই, 94। 94, হ্যাঁ। 30 বছর যদি ধরে নিই, 4 মানে 1904, 94। এবার আসবো 1905 কি হয়েছিল। আচ্ছা। তিনি কত বড় ফোর্সাইটার ছিলেন আমরা দেখতে পাবো। হ্যাঁ। হ্যাঁ, তাহলে কংগ্রেসের অধিবেশনে গান চলে এলো। হ্যাঁ। 30 বছর পরে গেছে কি না বঙ্গভঙ্গ আন্দোলন 1905। হুম। আচ্ছা। হ্যাঁ, মানে কতটা হ্যাঁ। উনি দোষা ছিলেন আগের থেকে দেখতে পেয়েছিলেন। কতখানি গেছে কি না ফোর্সাইটার ছিলেন হ্যাঁ। তিনি। আচ্ছা। এবার হ্যাঁ, বলুন। হুম। অরবিন্দ ঘোষ তিনি বললেন কি যে it was 32 years ago হুম। Bankim wrote that song and few listened. It was 32 years ago. 1907 সালে তিনি বলছেন এপ্রিল মাসে। আচ্ছা। তাহলে 1907 সাল থেকে 32 ইয়ার্স আগানো হোক হুম। 1875। হ্যাঁ, 75।
এই জন্য 1875-কে ধরা হয় আচ্ছা। বন্দে মাতরমের উদ্ভব সাল। হ্যাঁ, এখন প্রশ্ন জাগবে, অরবিন্দ ঘোষ কি করে জানলেন হ্যাঁ যে 32 বছর কিছু কি না আগে এই গান কিছু কি না রচনা হয়েছিল? হ্যাঁ, সেটাও ঠিক। অরবিন্দ ঘোষ তো কিছু কিনা ভারতবর্ষে থাকতেনই না, তিনি তো 7 বছর বয়সে কিছু কিনা চলে গেছিলেন কিছু ইউরোপে। বাবা 3 ছেলেকে কিছু রেখে দিয়ে চলে এসেছিলেন ইউরোপে। হ্যাঁ, এটারও বিশাল এক ইতিহাস। কি করে তিনি জেনেছিলেন? এইভাবে বন্দে মাতরম জনজীবনে আসছে। আচ্ছা, অনেকজনের অবদান আছে এর মধ্যে। এর ইতিহাস গভীর গভীর। হ্যাঁ, বন্দে মাতরম নিয়ে পরে যত গবেষণা করা যাবে ততই কম। আনন্দমঠ, আনন্দমঠ নামটাই বুঝিয়ে দিচ্ছে, আনন্দ মঠ, তাই তো? আনন্দ রূপিণী কিছু, আনন্দ দায়িনী কিছু কি না এই মঠ। নামকরণটা অসাধারণ, গ্রন্থের নাম। হ্যাঁ, 1882 1882 খ্রিস্টাব্দে এটা গ্রন্থাগারে প্রকাশ পাচ্ছে। কিন্তু তার আগে বঙ্গদর্শন পত্রিকায় এটা প্রকাশ পেয়েছে 1881 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। আচ্ছা। হ্যাঁ, প্রথম 20 জুলাই এটা প্রকাশ পেতে শুরু করে বঙ্গদর্শন। এটা কি বঙ্কিমচন্দ্রের লেখা? হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের কিছু কি না সবচেয়ে কালজয়ী রচনা বর্তমানের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে। মানে বঙ্কিমচন্দ্র যদি আর কোনো উপন্যাস না লিখতেন তবুও কিছু আলোচনা না হোক, সমালোচনার দিক থেকে তিনি একেবারে সর্বাগ্রে থাকতেন। হ্যাঁ, তো আনন্দমঠ 1882 খ্রিস্টাব্দে যখন গ্রন্থাগারে প্রকাশ পেল, এই আনন্দমঠে কিছু কি না তিনি কি দেখাতে চাইলেন? আনন্দমঠ হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। আচ্ছা। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো হচ্ছে ইতিহাস ধর্মী অধিকাংশই। হ্যাঁ, কিছু না কিছু ইতিহাস তুলে ধরেছে, ইতিহাস তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন এবং তিনি এই উপন্যাসের মধ্যে দিয়ে ইতিহাস চেতনাটাকে নিয়ে আসবার চেষ্টা করলেন বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, যে ইতিহাসের অভাব ছিল আমাদের জীবনে। হ্যাঁ, তো আনন্দমঠে বঙ্কিমচন্দ্র দেখাচ্ছেন যেটা সন্ন্যাস বিদ্রোহ। অ্যাকচুয়ালি সন্ন্যাসীদের নিয়ে পরে এটা সন্ন্যাসী বিদ্রোহ নামে খ্যাত। হেস্টিংস এর নাম দিয়েছিলেন সন্ন্যাসী বিদ্রোহ। আচ্ছা। হ্যাঁ, এই সন্ন্যাসী বিদ্রোহ হচ্ছে কি না প্রকৃতই আমাদের ইতিহাস, একেবারে বাস্তব ইতিহাস। শুধু তিনি এখানে করেছেন কি কিছু স্থানটাকে পরিবর্তন করেছেন আর চরিত্রগুলো কিছু পরিবর্তন করেছেন নামকরণের দিক থেকে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু মূল ভাবধারাটা এক। ভাবধারাটাকে এক রেখে পরে স্থান এবং চরিত্রের কিছু কিনা নামকরণকে কিছু কিনা পরিবর্তন করে তিনি এটাকে কিছু পরিবেশন করলেন সমাজের মধ্যে। আচ্ছা। এইরূপ পরিবেশনের একটা কারণও ছিল, কেননা তিনি ইংরেজদের অধীনে চাকরি করেন। হ্যাঁ, সুতরাং রাজনৈতিক কিছু কি না দিক থেকে তিনি জানতেন, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি আইন বিশেষজ্ঞ। তিনি জানতেন কিছু কি না ইউরোপীয়রা এটাকে কিভাবে নিতে পারে। হ্যাঁ, দুদিক থেকে এটাতে সমালোচনা আছে। একদিকে আছে কিছু কি না মুসলিম শাসন, একদিকে আছে কি না ইউরোপীয় শাসন, ইংরেজদের যে শাসন। দুটো ব্যবস্থাকে তিনি এখানে তুলে ধরেছেন, সমানভাবে গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, তো এই জন্য দুদিক থেকেই তিনি আক্রমণের শিকার। হ্যাঁ, তার জীবৎকালে কোনোদিন তার প্রতি এই ধরনের আক্রমণ করতে পারেননি সরাসরি, কেননা তিনি যে হাইটের মানুষ ছিলেন। যত আক্রমণ হয়েছিল তার মৃত্যুর পর, 1894 এর পর। আচ্ছা। আনন্দমঠের উপরে যত আক্রমণ হয়েছে 1894 এর পর, তারাই করতে পারে। তার আগে কিছু কি না তার উপরে কোনো আক্রমণ করতে পারেননি। মানে উনি লিগালিসের জায়গাটা রাখেননি। হ্যাঁ, না। আচ্ছা। হ্যাঁ, তো ঘটনা ঘটলো কি না এই আনন্দমঠে এত কিছু সমালোচনা এলো কেন? হ্যাঁ, তো প্রথম প্রশ্ন উঠবে। আনন্দমঠ যে সময়কালীন ইতিহাসকে নিয়ে রচিত হচ্ছে 1165
61 পরবর্তী ঘটনা, বঙ্গাব্দ। আচ্ছা। হ্যাঁ, এটা। আর 1176-76 মন্বন্তর হচ্ছে। এই মন্বন্তরের মূল কারণ কি? মুসলিম শাসন আর ইউরোপীয়দের যে যে অর্থলোলুপতা, এই 76 মন্বন্তরের মূল কারণ ছিল। হ্যাঁ, কেননা বঙ্কিমচন্দ্র লিখছেন মির্জাফর গুলি খায় আর ঘুমায়। আচ্ছা। হ্যাঁ, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ, সিরাজদৌল্লার পতন, বাংলার শেষ মুসলিম নবাব, হ্যাঁ, তার পতন ঘটছে। এক কথায় হচ্ছে কি না, উনি শেষ। তারপরে যেগুলো ছিল পুতুল ছিল, ইংরেজরা বসিয়ে রেখেছিল। হ্যাঁ, মীর জাফর বা মীর কাসিমকে, হ্যাঁ, তারা কিছু ক্রীড়নক ছিল এক কথায়। তো এই সময়কালটা বা তার পূর্ববর্তী ঘটনা আমরা দেখতে পাই যে মুসলিম শাসনকালে কিছু কিনা ভারতবর্ষের উপর কিছু কিনা যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারকে তিনি তুলে ধরেছেন এখানে। আচ্ছা। হ্যাঁ, যে সমস্ত কিছু কিনা ইতিহাসবিদরা যারা কিছু লিখে গেছেন, সেই প্রকৃত ইতিহাস আমরা পড়ি না, আমাদেরকে পড়তে দেওয়া হয়নি। আমরা প্রকৃত ভারতবর্ষের ইতিহাস জানি না। সেসব ইতিহাস পড়তে গেলে পরে কি না আমাদেরকে অনেক গভীরে প্রবেশ করতে হবে, কেননা এটার হচ্ছে কি না একটা যে বিষয় কাজ করেছিল রাজনৈতিক, সেই কারণে সেই ইতিহাস আমরা বর্তমানে যেগুলো পড়ি সব প্রকৃত ইতিহাস নয়। আচ্ছা। বঙ্কিমচন্দ্র সেই সময়কালীন বুঝেছিলেন যে প্রকৃত ইতিহাসকে দরকার, তাই প্রকৃত ইতিহাসকে তিনি ঢুকিয়ে দিলেন তার উপন্যাসের মধ্যে। আচ্ছা। হ্যাঁ, যে তখন আমরা 500 বছর ধরে মুসলিম দ্বারা শাসিত হয়েছি। হ্যাঁ, এক কথায় তোরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 পর থেকে কিনা মুসলিম শাসন ভারতবর্ষের অনেকাংশকে গ্রাস করে। কোনদিনই মুসলমানরা কিছু ভারতবর্ষকে সম্পূর্ণভাবে তাদের অধীনে রাখতে পারেননি। হ্যাঁ, ইভেন আমাদের বেঙ্গলকেও কিছু করতে পারেননি। এখানেও আমরা দেখতে পাই স্বাধীন রাজারা আকবরের সময়তেও ছিল। হ্যাঁ, চাঁদ প্রতাপাদিত্যের কথা আমরা জানি। তো এই মুসলিম শাসনকালে তারা বিধর্মী হিন্দুর উপরে যেভাবে অত্যাচার করছে, তাদেরকে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে, তাদেরকে কিনা নারীকে কিছু জোরপূর্বক কিছু তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাদেরকে কিছু কিনা মস্তক ছেদন করা হচ্ছে, তাদের হাত কেটে নেওয়া হচ্ছে, জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হচ্ছে, তুলো দিয়ে বেরিয়ে পরে তাদেরকে কিছু কিনা আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জীবন্ত অবস্থায় মাটিতে গেঁথে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাদের উপর কিছু কি না তাদেরকে সিমেন্ট এবং কিছু কি চুন সুরকি বা যে সময় সে সমস্ত ছিল সেই দিয়ে পরে কিছু দেওয়ালে গেঁথে দেওয়া হচ্ছে, তাদের কিছু দুটো পায়ে কিছু কি না ঘোড়াতে কিছু বেঁধে পরে তাদেরকে ফেড়ে মেরে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে কিছু ইতিহাস, এবং তাদের যে উপর জোরপূর্বক রাজস্ব আদায় করা হচ্ছে। হ্যাঁ, এর বিরুদ্ধে বঙ্কিমচন্দ্র লিখলেন। তিনি লিখছেন আনন্দ মঠে যে ঘরে মন্দিরে শালগ্রাম শিলা রেখে সোয়াস্তি নাই। হ্যাঁ, ঘরে সিন্দুক রেখে সোয়াস্তি নাই, ঘরে বৌঝি রেখে সোয়াস্তি নাই, বৌঝিয়ের পেটে সন্তান রেখে সোয়াস্তি নেই, পেট চিরে ছেলে বের করে। এই নেশাখর নেড়েদের মেরে না তাড়াইলে হিন্দুর হিন্দুয়ানি থাকে না। এই জন্যই তো মুসলমানদের এত আক্রমণ, এই জন্য সমালোচনা এত। হ্যাঁ, প্রকৃত ইতিহাস জানিয়ে দিচ্ছেন যে তিনি। এর তো নথি রয়েছে, এর তো কিছু কি না নথি আমাদের কাছে কিছু মজুত এখনো আছে, যদিও তারা অনেক পুড়িয়ে ফেলে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, তা সত্ত্বেও কিছু ছড়িয়ে ছিটে বিভিন্ন কিছু কি না বিদেশি পর্যটক বা তাদেরই কিছু সময়কালীন কিছু ঐতিহাসিক, তাদের পৃষ্ঠপোষক কিছু ইতিহাসবিদ, তাদের কাছ থেকে তো আমরা এই সমস্ত নথি পেয়েছি। হ্যাঁ, এবং সেগুলো তো প্রামাণ্য। কিন্তু বঙ্কিমচন্দ্র আনন্দ মঠে
সেই বিষয়গুলোকে তুলে ধরলেন। হ্যাঁ, সেই বিষয়গুলোকে তুলে ধরে পরে কি না প্রকৃতই যেটা ছিল কৃষকদের বিদ্রোহ, অ্যাকচুয়ালি কৃষক এবং শ্রমিকদের বিদ্রোহ ছিল এই সন্ন্যাসী বিদ্রোহ নামে যেটা খ্যাত। এই কৃষক এবং শ্রমিকদের দ্বারা এটা পরিচালিত হয়েছিল। কেন কৃষক এবং শ্রমিকদের দ্বারা পরিচালিত হয়েছে? তারা দীর্ঘকাল ধরে অত্যাচারিত হচ্ছে। এই অত্যাচারিত হতে হতে যখন হচ্ছে কি না 76-এর মন্বন্তর এলো, তখন তাদের দেওয়ালে পিঠ থেকে গেল। তখন তারা কিছু কি না খাবার নেই, ভিক্ষা কিছু করবে, ভিক্ষা দেওয়ার কেউ নেই। হ্যাঁ, তারা কিছু অর্ধাহার, অনাহার, উপবাসী জীবনযাপন, তাদের ছেলে মেয়ে না খেতে পেয়ে মরছে। প্রথমে গেছে কি না তারা ছেলেকে বিক্রি করতে শুরু করলো, তারপরে মেয়েকে বিক্রি করতে শুরু করলো, তারপর গেছে কি না স্ত্রীকে বিক্রি করতে শুরু করলো, কিন্তু কিনবে কে? তারপর হচ্ছে পশু খাদ্য খেতে শুরু করলো, কুকুর বিড়াল হচ্ছে মরে পড়ে রয়েছে, তাদেরকে খেতে শুরু করলো, শেষ পর্যন্ত হচ্ছে মানুষকে খেতে শুরু করলো। হ্যাঁ, যখন কিছু গাছ পাতা ঘাস কিছু কি না কোনো কিছু নেই, তখন তারা এই সমস্ত অখাদ্য কুখাদ্য ভক্ষণ করে পরে তাদের আর বেঁচে থাকার কোনো পথ ছিল না। অথচ তাদের উপর রাজস্ব হচ্ছে কি না বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে আমরা দেখতে পাই দেবী সিংহ, হ্যাঁ, বা কিছু কি না ইংরেজদের অধীনস্থ এবং কিছু কি না যে সমস্ত মুসলিম কিছু সে সমস্ত শাসনে রয়েছে, তাদের দ্বারা যারা রাজস্ব আদায় করে 5 টাকার জায়গায় 10 টাকা করে দিচ্ছে, ডবল করে দিচ্ছে। এদিকে চাষাবাদ নেই, এদিকে কিছু খাদ্যদ্রব্য নেই, এদিকে কিছু কিনা বাড়িতে সব মরছে, তার উপর আবার এরকম রাজস্ব আদায়। তখন কিছু থাকতে না পেরে পরে মানুষেরা, কৃষক এবং শ্রমিক মানুষেরা বিদ্রোহের কিছু রাস্তা বেছে নেয়। এই বিদ্রোহের প্রথম প্রাদুর্ভাব ঘটছে ঢাকা থেকে। আচ্ছা, বাংলাদেশের ঢাকা এবং ঢাকা, রংপুর, গোয়ালন্দ থেকে আস্তে আস্তে কিছু কি না আমরা বিহার থেকে, উড়িষ্যা থেকে আরম্ভ করে কিছু কলকাতা পর্যন্ত, কিছু বিষ্ণুপুর, বর্ধমান, সর্বত্র বীরভূম ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এবং এদেরকে দমানো ইংরেজদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়, কেননা এরা জনজীবনে মিশে থাকতো। একটা গ্রামের মানুষ কিছু, গ্রামীণ মানুষ কিছু কিনা তারা চাষাবাদ করছে, তারাই হয়তো কিছু বিপ্লবী। হ্যাঁ, এই বিপ্লবী চেতনাটাকে বঙ্কিমচন্দ্র নিলেন আনন্দ মঠে। সেখানে কিছু কি না গ্র্যান্ড সাহেব রয়েছে, এডওয়ার্ড সাহেব রয়েছে, তারা কিছু কি না একাধিক সাহেবকে কিছু হত্যা করছে। ইতিহাস বলছে, এটা ইতিহাস চিত, একেবারে সুপ্রকাশ রায় তার গ্রন্থে বলেছেন। হ্যাঁ, এবং কি না আরো কিছু কয়েকজন কিছু লেখক রয়েছেন, তারা তাদের বিভিন্ন কিছু ঢাকার বিবরণ, বিভিন্ন কিছু গ্রন্থ রয়েছে, সেখানে কিছু আমরা এই ইতিহাস দেখতে পাই। এটা ইতিহাসচিত ঘটনা। এই ইতিহাসকে বঙ্কিমচন্দ্র উপজীব্য করলেন আনন্দ মঠে। সেখানে তিনি চরিত্র বসালেন কি ভবানন্দকে, সত্যানন্দকে, জীবানন্দকে, নবীনানন্দকে। এরকম ভাবে তারা কি, তারা সন্তান, তারা দেশমাতৃকার প্রতি নিবেদিত প্রাণ। হ্যাঁ, এবং তাদের প্রথম আক্রমণ ছিল মুসলিম, কারণ এই মুসলিম শাসনকালেই তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুসলিমরাই তাদেরকে সবচেয়ে বেশি কিছু কি না অত্যাচার করেছে। এবং পরবর্তী আক্রমণ বঙ্কিমচন্দ্র এটাও দেখালেন ইংরেজদের উপর। একদিকে কিছু কি না মুসলিমদের উপর আক্রমণ, আর একদিকে ইংরেজদের উপর আক্রমণ। এই উভয় আক্রমণের প্রাদুর্ভাব ঘটল 1763 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1763। তার প্রায় 100 বছর পর 1875-এ কি হচ্ছে, বন্দে মাতরম রচিত হচ্ছে। এবং এই যে সন্ন্যাসীদের যে কণ্ঠের বাণী ছিল ওং বন্দে মাতরম। আচ্ছা, ওং বন্দে মাতরম এই কিছু কি না ধ্বনি তারা প্রথম ব্যবহার করেন। এটা কে বলছেন? ঢাকার কিছু কিনা যে রমনার কালীবাড়ি আছে, সেই কালীবাড়ির মহারাষ্ট্রীয় এক সন্ন্যাসী, তিনি বলছেন এই সন্ন্যাসীদের অর্থাৎ ওই বিপ্লবীদের তাদের কণ্ঠের বাণী ছিল ওং বন্দে মাতরম। আচ্ছা, ওং বন্দে মাতরম এটা একেবারে বঙ্কিমচন্দ্রের কিছু কি না হাতেই যে প্রথম কিছু কি না সৃষ্টি হয়েছিল এমনটা নয়, এর আগেও ব্যবহৃত হয়েছে, কিন্তু একটু আলাদা ভাবধারায়। হ্যাঁ, ভবানন্দ, সত্যানন্দ,
তারা তাদের মুখে দশম পরিচ্ছেদে আনন্দমঠের এই বন্দে মাতরম সঙ্গীত তিনি প্রথম বসালেন। আচ্ছা। আনন্দমঠ 1287 বঙ্গাব্দের চৈত্র মাসে প্রকাশ পাচ্ছে। ভবানন্দের কণ্ঠে যখন মহেন্দ্র শুনতে পেল এই গান প্রথম, তখন মহেন্দ্র তাকে জিজ্ঞাসা করলে, এ তো দেশ মা। হ্যাঁ, তখন ভবানন্দ সন্তান দলের যিনি সদস্য, তিনি জানাচ্ছেন ইনিই আমাদের মা। আচ্ছা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমাদের মা নেই, বাপ নেই, সন্তান নেই, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, ঘর নেই, বাড়ি নেই, আমরা কেবল এই দেশমাতৃকারই আরাধনা করি। আমাদের আছে কেবল এই দেশ। হ্যাঁ, তখন মহেন্দ্র বলছেন যে তবে আবার গাও। মহেন্দ্র প্রথমে বুঝতে পারেনি, এদেরকে দস্যু ভেবেছিল। আচ্ছা। তাদের হাতে ধরা পড়ছে, মহেন্দ্র ধরা পড়ছে ভবানন্দ এই সন্তান দলের হাতে। তখন এদেরকে দস্যু ভেবেছিল, কিন্তু দেখলো যে এই দস্যু কিছু কিনা বন্দে মাতরম গাইতে গাইতে তারা কাঁদছে। তারপর তাদের আশ্রমে নিয়ে গিয়ে পরে সত্যানন্দ সমস্ত কিছু সত্যানন্দকে জানানোর পর তাকে নিয়ে যাবে 3 মূর্তির কাছে। প্রথমে নিয়ে গেল অপরূপা, সর্ব অলঙ্কার, সর্বাঙ্গ অলঙ্কারে বিভূষিতা, হ্যাঁ, জগদ্ধাত্রী মা। আচ্ছা। সেই মূর্তি দেখিয়ে পরে বললেন, দেখো এই হচ্ছে আমাদের মা, এর আমরা আরাধনা করি। ইনি হচ্ছেন আমার অতীত ভারতবর্ষ, সর্বাঙ্গ সুন্দর, অতীত গৌরবোজ্জ্বল ভারতবর্ষ, আমাদের এই মা জগদ্ধাত্রী মা। তারপর নিয়ে গেলেন অন্ধকারে সমাচ্ছন্ন কালিকা মূর্তি, হৃত সর্বস্বা নগ্নিকা। সেই মূর্তির কাছে কালী মূর্তিকে দেখিয়ে পরে বলছেন, এ হচ্ছে আমার বর্তমান মা। বিভিন্ন কিছু কিনা বৈদেশিক আক্রমণে শাসিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, অবজ্ঞাত, অবহেলিত, পদদলিত এবং আর্থিক দিক থেকে বিধ্বস্ত এবং বিপর্যস্ত যে ভারত মাতা, ইনি হচ্ছেন সেই মা, বর্তমান মা আমার। তারপরে তিনি নিয়ে গেলেন দশভুজা দেবী দুর্গার কাছে। দশভুজা দুর্গার কিছু কিনা 10 হাতে তার অস্ত্র, এবং তাকে দেখিয়ে পরে বললেন যে দেখো ইনি হচ্ছেন আমার ভবিষ্যৎ মা। তিনি 10 হাতে কিছু কিনা সমস্ত শাসন শোষণকে কিনা খণ্ডন করে পরে এবং তাদেরকে মোচন করে পরে আবার কিছু কিনা সেই অতীত ভারতবর্ষের ভারত মাতায় রূপান্তরিত হবেন। হ্যাঁ, অতীত ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষ এবং ভবিষ্যতে ভারতবর্ষ কি হতে চলেছে, এই তিনটের কিছু কিনা ত্রিবেণী সঙ্গমে বঙ্কিমচন্দ্র রচনা করলেন বন্দে মাতরম। বন্দে মাতরম এই তিনটার কনসেপ্ট রয়েছে। হ্যাঁ, এই যে ওয়ার্ডটা বন্দে মাতরম বা বন্দে মাতরমের যে গোটা মানে স্তবক গুলো, এটা কোন ভাষায় লেখা? এটা হচ্ছে কিছুটা বাংলা এবং কিছুটা সংস্কৃত, এর সংমিশ্রণে তৈরি। আচ্ছা। হ্যাঁ, এই সংমিশ্রণের মূল কারণ হচ্ছে কি না তার ছন্দবদ্ধ রূপ, হ্যাঁ, এবং কি না তার যে অসাধারণ ছন্দ, হ্যাঁ, সেটাকে নিয়ে আসার জন্য, এবং কি না ভাবে আপ্লুত হয়ে পড়ে তিনি তখন এই দুই কিছু কি না ভাষাকে একত্রিত করে পরে তিনি পরিবেশন করেছিলেন। তখন তিনি ভাবতন্ময়। বঙ্কিমচন্দ্র তখন দেশমাতৃকার আরাধনায় এক কথায় ভাবতন্ময়, পাগল পাড়া।
তাছাড়া কিছু কোনো মানুষের হাত দিয়ে পরে এরকম সঙ্গীত কিছু রচিত হতে পারে না। বিশ্বে আজ পর্যন্ত বন্দে মাতরমের মতো এমন দ্বিতীয় কোনো সঙ্গীত নেই যা এত আলোচিত, চর্চিত, সমালোচিত এবং কিছু কিনা আমাদের কাছে আরাধ্য। বিশ্বে আর দ্বিতীয়টি নেই। তাহলে ওইভাবে কিছু কি না আপ্লুত না হলে কোনোদিন কিছু লেখা যায় না। হ্যাঁ, তাই বঙ্কিমচন্দ্রের হাত দিয়ে পরে কি না তখন তিনি আর ভাবেননি কি আমি লিখছি সংস্কৃত না বাংলা। হ্যাঁ, ভাবাপ্লুত এইভাবেই কিছু কিনা বেরিয়ে এসেছিল, অর্ধেক সংস্কৃত, হ্যাঁ, আর কিছু বাংলাতে। মিশ্রণ।